হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের 4th ডে আর আমরা আজকে পেশোক থেকে বেরিয়ে চলে যাচ্ছি লামাহাটার উদ্দেশ্যে। লামাহাটাতে খুব সুন্দর একটা হোটেল আছে, তো সেখানেই যাচ্ছি। ওখানে গিয়ে হোমস্টেটা কিরকম সেটা দেখাবো। ঠিক আছে, মানে হোমস্টে নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে যার নামটা ভীষণ ইন্টারেস্টিং, লামাহাটায় লালমোহন। তো ওখানে যাব, একদম বাঙালিয়ানায় সাজানো খুব সুন্দর একটা হোমস্টে, সেটা গিয়ে দেখাবো। আর এখন তো অন দা ওয়ে আমরা সবাই আছি, চেক আউট করে বেরিয়ে গেছি। তো চলো আগে পৌঁছাই, তারপরে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি রুমটা কিরকম আর টোটাল হোমস্টে কিরকম আর কিভাবে আমরা ওখানে এনজয় করছি। কালো ভ্রমর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। অফবিট দার্জিলিং ভ্রমণের চতুর্থ দিনের শুরুটা হচ্ছে এক অসাধারণ পরিবেশ দিয়ে। লামাহাটা পার্কের একদম কাছেই আজ আমাদের থাকার ব্যবস্থা। চারপাশে ঘন পাইন বন, পাহাড়ি হাওয়া আর পাখিদের মিষ্টি কুজন, সব মিলিয়ে সকালটা যেন প্রকৃতির এক নিখুঁত উপহার। এই পথ ধরেই একটু এগোলেই পৌঁছে যাব আমাদের আজকের হোমস্টেতে, যার নাম ল্যাটিটিউড বুটিক হোমস্টে। এই হোমস্টের বাইরেই থরে থরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সারি দিয়ে। চলো এবারে ভেতরে যাওয়া যাক। আরে এ কি হলো, হঠাৎ করে লামাহাটা থেকে হাওড়া পৌঁছে গেলাম কি করে? আর লালমোহন বাবু উনি আবার টানা রিক্সায় কি করছেন মাছ এবং সঙ্গে এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে? ব্যাপারটা আর কিছুই না, আসলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লামাহাটায় লালমোহন রেস্টুরেন্টের ভেতরে। লামাহাটায় লালমোহন, এমনিতেই আমরা বাঙালি হিসেবে ফেলুদার তো প্রত্যেকেই ফ্যান, আর ফেলুদার ফ্যান হলে আমরা লালমোহনকে তো অবশ্যই আমরা প্রত্যেকেই জানি। সেই নামে যখন এটা বেশ ভালোই লাগছে, এদিক থেকে ভিউটাও খুব ভালো। আর ওই দেখো একটা খুব সুন্দর ফটো সেশন করবার জায়গা আছে, ওই জায়গাটা তো ডেফিনেটলি চেক আউট করবো। তো লাস্ট দিন আমরা চলে এসেছি লামাহাটায় ল্যাটিটিউড বুটিক হোমস্টে। এই হচ্ছে পুরো, এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া। তো দিস ইজ দ্য ডাইনিং এরিয়া। পুরো দেখছো বাঙালি আনায় একদম ভরপুর সুন্দর সাজানো। এই দেখো এখানে পাখা দিয়ে কি সুন্দর ডিজাইন করা রয়েছে। এখন খালি আছে, সুন্দর সুযোগ পেয়েছি ভালোভাবে ভিডিও করার, তাই আমি করে নিচ্ছি। এখানে একসাথে অনেকজন বসেই খেতে পারবে। আর প্রত্যেকটা টেবিলে না খুব সুন্দরভাবে দেখো ওদের টেবিল ম্যাটগুলো কি সুন্দর করে দেওয়া আছে, একদম বাঙালি আনা থিমে সুন্দর সাজানো। আমার তো বেশ পছন্দ হয়েছে এবং দেখার পর আমি তো ভেবেইছিলাম যে এখানে আসতে হবে, তোমরাও আসবে কেন। আছে এখানে চাঁদোয়া করা আছে, একটা দারুণ একটা থিমে সাজিয়ে রেখেছে, সেই লক্ষ্মী পুজো ভাইব লাগছে আমার। ও এখানেও আছে, দেখো এরকম কি সুন্দর এই জায়গাটা লাগছে। এই যে লক্ষ্মী ঠাকুরের প্যাঁচা রয়েছে এখানে। আমি তোমাদেরকে ওনাদের রিসেপশন না, ক্যাশ কাউন্টারটা দেখিয়ে দিই। এই হচ্ছে কত সুন্দর, দেখো ক্যাশ কাউন্টারটা সুন্দর সাজানো গোছানো রয়েছে। দেখো কি মনে হচ্ছে, এক ঝলক দেখে মনে হচ্ছে না লক্ষ্মী পুজোর কোনো একটা প্যান্ডেলে চলে এসেছি? সুন্দর বাড়িতে খুব সুন্দর করে যখন কেউ সাজায় লক্ষ্মী পুজোতে, তখন সেরকম মনে হচ্ছে না? দেখো এখানে একটা গ্রামাফোনও আছে, মানে পুরো জায়গাটা কি সুন্দর, মানে এস্থেটিক্যালি গুড আর কি। দেখো ওদিকে ওনাদের কিচেন, এই সোজা চলে গেলে এটা হচ্ছে কিচেন, ঠিক আছে, এটা কিচেন। আর দেখো এখানে তুলো দিয়ে সব সাজানো রয়েছে খুব সুন্দর করে। এই দেখো কত ভালো লাগছে দেখতে, দারুণ। আর আমি বাইরেটা একবার তোমাদের দেখাই। এটা হচ্ছে ওনাদের এই ডাইনিং এরিয়াতে ঢোকার মেন এন্ট্রান্স, আর এদিকে দেখালাম এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। তাছাড়া দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এই হচ্ছে পার্কটা, ঠিক আছে, এটা হচ্ছে লামাহাটা পাইন ফরেস্ট, এটা পার্ক। আর এটা রয়েছে, লেখাই আছে লামাহাটায় লালমোহন। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা। আর
কি বাকি রুম দেখাই, রুমে গিয়ে কি আছে। এখন চেক ইন করছি, চেক ইন করে যাওয়ার পরে রুম কি আছে না আছে সবটা শেয়ার করবো। যে আমরা ল্যাটিটিউড কি জানো বিশাল বড় নাম, ল্যাটিটিউড লামাহাটা ল্যাটিটিউড বুটিক হোমস্টেতে উঠেছি। আমাদের 7 জুনের বুকিং, মানে আজকে 7 জুন, বুকিং হয়েছে অনেক দিন আগেই, যেরকমটা হয় নর্মালি আমরা 2 মাস 3 মাস আগে বুকিং করি, সেরকমই বুকিং করেছি। এবারে হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে এখান থেকেই, লামাহাটার এই যে নাম্বারে আমি বুকিং করেছি, আমাকে যে নাম্বারে পেমেন্ট করতে বলা হয়েছে, আমার 2টো রুমের জন্য বুকিং ছিল এবং 2টো রুমের জন্য চার্জ বরাদ্দ ছিল পার হেড 1800 করে, আর বাচ্চার জন্য 900। ঠিক আছে, সেই হিসাবে আমি 3000 টাকা অ্যাডভান্স করেছি। আমি সমস্ত প্রমাণ দেখিয়ে দেবো, আমি ভিডিওতে ইনক্লুড করে দিচ্ছি সমস্ত প্রমাণ। তো আমি সবটা করেছি। তারপরে বেশ কিছুদিন, প্রায় 20-22 দিন হয়তো হবে, তারপরে আমার কাছে ফোন আসে রাত 11টার সময়, 11টা থেকে 11:30 কন্টিনিউ 3 থেকে 4 বার কল আসে। আননোন নাম্বার দেখে আমি ধরিনি রাত্রিবেলা। তারপরে বারে বারে যেহেতু ফোনটা আসে, আমি তখন বাধ্য হয়ে ফোনটা ধরি। ধরার পর আমাকে বলা হয় যে আপনি কি লামাহাটাতে এরকম রুম বুক করেছিলেন, লামাহাটা ল্যাটিটিউড বুটিক হোমস্টেতে? আমি বললাম হ্যাঁ, আমার তো 2টো রুম বুকিং আছে 7 জুনের জন্য, আমরা ফ্যামিলি যাব। কেন, কি হয়েছে? না, আমি ওখানকার ম্যানেজার বলছি, আপনি যে বুকিং করেছিলেন আমাদের এখানকার ওনার মারা গেছেন, তাহলে আপনি এক কাজ করুন, আমার কাছে তো কোনো নেই, আমার কাছে কোনো রকম তথ্য নেই, ইনফরমেশন নেই যে আপনার বুকিং আছে। তো আমি শুধুমাত্র ওনার ফোনটা থেকে এই জিনিস পেয়েছি, তো সেখান থেকে আপনাকে আমি জানাচ্ছি যে আপনি আপনার বুকিংয়ের কি করবেন। আমি বললাম আমার 2টো রুম বুকিং আছেন, আপনি দিয়ে দেবেন, আমার তাতে কি সমস্যা? যদি মালিক মারাও গেছেন আমার সমস্যাটা কি? না, আপনার কাছে রসিদ আছে। এবার সেক্ষেত্রে আমি বললাম আপনার যিনি মালিক রুদ্রনীল দাস, আমি জানি না উনি সত্যি সত্যি মারা গেছেন না মারা যাননি, বা হয়তো গেছেন, আমি সেটাতে যাচ্ছি না। ওনাকে আমি অনেকবার বলেছিলাম, যিনি রুদ্রনীল দাস, আমি ওনার নাম্বারে পেমেন্ট করেছি এবং ওনার নাম্বারটা আমি পেলাম কোথায় সেটাও বলে দিচ্ছি। খুবই আমাদের জনপ্রিয় দাদা রয়েছেন, ইউটিউবার দাদা, প্রাইভেসির কারণে নামটা নিতে পারলাম না। ওনার ভিডিও দেখে, ওনার ব্লগ দেখে, ওনার দেওয়া নাম্বারেই কিন্তু ফোন করে বুকিং করেছি এবং বুকিং করার সাথে সাথে উনি আমাকে ওই রুদ্রনীল দাস কিউআর কোড পাঠান, আমি কিউআর কোডে টাকা পাঠিয়েছি। খুব স্বভাবতই আমরা কিউআর কোডে পাঠাচ্ছি, মানে আমার জানার কথা নয় যে সেটা তার পার্সোনাল অ্যাকাউন্ট বা এমনি তার বিজনেস পারপাস কোনো একটা অ্যাকাউন্ট, বা যদি আমি পেমেন্ট করতে বলেছি আমি এক কথায় পেমেন্ট করেছি, যেভাবে আমরা পেমেন্ট করি। পেমেন্ট করার পর এরকম যখন আমার কাছে ফোন আসে তখন বলছে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। এখানকার যে ম্যানেজার উনি বলছেন আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে আপনার রুম বুকিং আছে। আমি বললাম আমার 2টো রুম আছে, আপনি 2টো রুম দিয়ে দেবেন, হয়ে গেল। না, 2টো রুম তো নেই আমার কাছে, রুম সিঙ্গেল রুমের কিছুই অ্যাভেলেবেল নেই, আপনারা কজন আছেন? বললাম সমস্ত ডিটেলস তো ওখানেই লেখা আছে, আপনি তো ফোন পেয়েছেন মানে সব দেখতেই পাচ্ছেন। না, আমরা 4 জন অ্যাডাল্ট আছি, একটি বাচ্চা রয়েছে আমাদের সাথে। তখন বললো যে 2টো রুম তো নেই, তাহলে আপনি এক কাজ করুন, আমার কাছে একটা রুম আছে যেখানে 4 জন শুতে পারবেন। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে হবে। তবে সেই ক্ষেত্রে আমাকে তো আপনার ওই রুদ্রনীল দাস উনি তো আমাকে 2 রকমের পাঠিয়েছিলেন অ্যামাউন্টটা। যদি আমরা ডাবল বেড নিই তাহলে সেক্ষেত্রে 1800 পার হেড, আর বাচ্চার জন্য 900 টাকা, আর সিঙ্গেল যেটা মানে একটা রুমের মধ্যে 4 জন অকুপেন্সি তখন সেটা কিন্তু 1600 করে, তার সাথে বাচ্চারও 800 টাকা। তাহলে আমার রুম রেটটা অ্যাকর্ডিংলি কমাই উচিত। উনি বললেন হ্যাঁ সেটা তো কমে যাবে, সেটা যেমন উনি বলেছেন তেমনই হবে। বললাম হ্যাঁ, সেটা উনি পাঠিয়েছে এবং সেই যে হোয়াটসঅ্যাপে কনভারসেশন সেটা আমি ওনাকে ফরওয়ার্ড করলাম যে আপনি দেখে নিন, আমাকে এই কথা আমার সাথে হয়েছে। এবার যেহেতু 2টো রুম নেই, একটা রুম দিচ্ছে, তাহলে ঠিক আছে, এই কথা হয়ে গেল, ওনার সাথে কথা হয়েছে। এবার আজকে 7 জুন আমরা এসে যখন এখানে চেক ইন করছি, চেক ইন করার সময় উনি প্রথমেই বললেন দেখি আপনার কাছে কি ডকুমেন্ট আছে, রসিদ দিন। রসিদ বারবার করে না তো আমাকে রুদ্রনীল দাস দিয়েছিলেন, না বারে বারে এই যে এখানকার যে ম্যানেজার ওনাকেও বারবার বলেছি। তার ভয়েস রেকর্ডিং, একদম ভয়েস রেকর্ডিং মানে নর্মালি ভয়েস রেকর্ডিং, আমি যে কল করছি তার পুরো ভিডিও ক্লিপিংস রয়েছে আমার কাছে উইথ নাম্বার, সেখানে সমস্তটা ডিটেলস দেওয়া আছে। তারপরে উনি এখন বলছেন আপনার কাছে রসিদ নেই, আমি মানবো কেন? মানবো কেন মানে আমি 3000 টাকা পেমেন্ট করেছি, বুকিং হয়ে গেছে, আপনার সাথে কথা হয়েছে, আমি আপনাকে না দেখান। তো আমি বললাম আমি সব ডকুমেন্ট আমার কাছে আছে, আমি দেখিয়ে দেবো। আর রুম রেট যেটা হয়েছে আমি সেই রেটের 1 নয় কিন্তু বেশি দেবো না, আপনি ভদ্রভাবে কথা বলুন। উনি প্রথম থেকে মেজাজ নিচ্ছে, আমি সমস্তটা যখন ইনক্লুড করব তোমরা দেখে বুঝতেই পারবে যে উনি কতটা অসভ্যতামি করে আমার সাথে কথা বলছেন একদম প্রথম থেকে। তারপরে উনি আমাকে বলছেন ভদ্রভাবে কথা বলুন, তো সেটা তোমরা দেখে বলো যে অসভ্যতামি বা ভদ্রতা এই জ্ঞানগুলো ওনার আদৌ আছে না নেই। এখানে এত নামি দামি একটা হোমস্টে খুলে বসে দিয়েছে, আমি জানি না এটাকে কীভাবে নামি দামি বলবো, আমার জন্য তো একদম
মানে বিগ নো, আমি আর জীবনে আসবো না, কখনো আসবো না। একদম মানে বাজে একটা হোমস্টে, যেখানে এখানে চিটিংবাজি ছাড়া আর কিছু হয় না। এখানে আসা মানে তুমি চিটিংবাজি, তুমি ফ্রডের কবলে পড়ে যাচ্ছ, তোমার যেন তেন প্রকারে এরা চাইবে টাকা মেরে নেবে। তো এই যে জিনিসগুলো হয়েছে, আমি ডকুমেন্ট সমস্ত সাবমিট করব। যারা বড় মাপের ইউটিউবার দাদা আছেন তাদের জন্য রিকোয়েস্ট, আপনিও একটু দেখবেন, এই ধরনের জায়গায় এসে অন্তত মানে প্রপার ইনফরমেশন নেবেন। এনারা ভীষণ বাজে, খুব বাজেভাবে বিহেভ করেন। আমরা সকলে লেডিস, দেখুন আমার সাথে কে আছে, এখানে আমার মা রয়েছে বয়স্ক, এখানে আমার মাসি আছে, এখানে পিসি আছে, মেয়ে আছে, আর রয়েছি আমি। ফলে আমরা সকলে লেডিস, এবং আমাদেরকে জঘন্য রকমভাবে হ্যারাস করছেন। এবং তারপরে বলছেন যে আমি যখন বলছি 1600 করে নিতে হবে রেট, উনি বলছেন তাহলে আমার কাছে কোনো রুম নেই, যান, আমার কাছে কোনো রুম নেই, এখন গ্যাসের দাম বেড়ে গেছে, এখন এই হচ্ছে মানে এই ধরনের অ্যাটিটিউড। আমি তখন বললাম দেখুন আমার কাছে প্রমাণ কিন্তু সব আছে। উনি আবার বলছেন আপনি তো ফেঁসে যাবেন। বললাম আমি ফাঁসবো না, আমি পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ডকুমেন্ট দেবো আপনার এগেনস্টে, আমার কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে। তখন উনি ওখান থেকে বেরিয়ে গেলেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরা মেয়েরা যখন এখানে আসি, তখন এই ধরনের অসভ্যতামিগুলো কি আমরা এখানে দেখার জন্য আসি? আমরা এখানে টাকা খরচা করে আসি কেন? যে দুটো দিন আমরা রিল্যাক্স করব, ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব। সেখানে এসে যদি এই ধরনের অসভ্যতামি, নোংরামো দেখি, ফ্রডগিরি দেখি, তাহলে আপনারা বলুন এইরকমভাবে এদেরকে তো বয়কট করা উচিত। মানে আমি তো বলবো আমার চেনা জানা যারা আছো, আমার ভিডিও দেখে যারা মনে করছো যে বিভিন্ন জায়গায় যাও বা যাবে, তারা ডেফিনেটলি একদম এখানে আসবে না। এখানে আসা মানে একদম ফ্রডের জায়গায় এসে পড়বে, একদমই আসবে না। শুধুমাত্র বাইরের চাকচিক্য দেখে আসবে না। ওই বলে না যে চকচক করলেই শোনা হয় না, এটা হচ্ছে তাই, এটা রাংতা, একদম আসবে না, একদম বাজে। তোমার এখানে কোনো রকমভাবে ওয়েলকাম তো করেই না, উল্টে ভীষণ বাজে বিহেভ করে। তো আমি সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নাও। এখানে আমি ভিডিওটা ইনক্লুড করলাম যেখানে আমি কল করেছিলাম লামাহাটার যিনি ম্যানেজার ওনাকে। আর নাম্বারটাও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, কল করার সাথে সাথে স্ক্রিনে নাম্বারটা ফুটে উঠবে। একটু কষ্ট করে দেখতে হবে কারণ আমার এই ফোনের ডিসপ্লেটার একটু সমস্যা রয়েছে। হ্যালো, হ্যাঁ দাদা বলছি, ওই আজকে রসিদটা পাঠিয়ে দেবেন, মনে করাতে বলেছিলেন। কি নামে বুক করেছিলাম যেন? ওই যে এস বিষয় 7 জুনে। হ্যাঁ এইসা এস বিষয়ে এই যে 101 নম্বর দেওয়া আছে না, একটা রিসিভ করে পাঠিয়ে দেবে তো। অ্যামাউন্টটা দেখে নেবেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটু বাদে একটু ব্যস্ত আছি, পরে হবে। হ্যাঁ ঠিক আছে, আজকে পাঠিয়ে দেবেন মনে করে, তাহলেই হবে। এই ভিডিও ক্লিপিংসটা পরের দিনের, কারণ গত দিনে আমি বলার পরেও উনি যথারীতি কোনো রসিদ আমাকে পাঠাননি। এশা বলে যিনি কাজ করেন, আমি এই নামটাই শুনতে পেয়েছিলাম, তো ওনার তরফ থেকেও কোনো রকম আমাকে কোনো রসিদ দেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে দেখুন। হ্যালো, হ্যাঁ বলছি কালকে বিলটা দিলেন না তো এস বিষয় নামে? দেবো, এখন ব্যস্ত আছে, ফুল রুম চলছে, এখন ব্যস্ত আছে। আর আমি যে রুম দিয়ে দিচ্ছি, আর তো চিন্তা নেই আপনার। চিন্তা নেই নয়, এই যেমন ধরুন আগেরবার আপনি বললেন না যে রিসিপ্ট নেই আপনার কাছে, কি করে কি হবে? আমার নামে রুম বুক করে দিয়েছি তো আপনাকে, আর তো চিন্তা নেই। আমি তো লামাটা থেকেই বলছি, আমি তো মানে রুদ্রদাই যে মারা গেছে, যে রুম চাই না তা তো নয়, রুম আমি দিয়ে দিয়েছি অলরেডি আপনাকে, আপনার চিন্তা নেই। ঠিক আছে, যেন ওখানে গেলে রুম পাই, আবার সমস্যা না আমি হয়। কথা দিচ্ছি পাবেন, আপনি এসে রুম পাবেন, আমি নাম নিজে লিখেছি তো। আচ্ছা ঠিক আছে, রুম যদি না দেবো তাহলে আপনাকে আমি যাচ্ছি কেন ফোন করবো ম্যাডাম, বলুন। আমি তো যাচ্ছি, ফোন করেছি ঠিক আপনাকে। আছে ঠিক আছে, রুমটা পেলেই হলো, আমাদের এটাই রুম হচ্ছে পেয়ে যাবেন, কথা। আপনাকে যে নম্বর রুম বলেছি সেই নম্বরই রুম পেয়ে যাবেন। 101, তাই তো? ঠিক আছে। এবং 7 জুন আমরা যখন চেক ইন করি তখন যথেষ্টই ওনার সাথে বাকবিতণ্ডা হয়েছে, উনি যথেষ্টই মিসবিহেভ করেছিলেন এবং সেই কারণেই আমি এই ফুটেজগুলো ইনক্লুড করছি, যাতে আমার মতন অন্য কেউ গিয়ে ওখানে হ্যারাসড না হয়, কারণ আমরা ওখানে হ্যারাসড হতে কেউ যাই না, তাই না? আর আমার এই ভিডিও যদি মালিক পক্ষর কাছে গিয়ে পৌঁছয়, তাহলে আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, দেখবেন যেন আমাদের মতন ট্যুরিস্টকে এই রকম ম্যানেজারের কারণে কোনো রকমভাবে যেন হ্যারাসড না হতে হয়। কারণ আমরা সত্যি পয়সা খরচা করে ওখানে আনন্দ করতে যাই 2-4টে দিন, ওখানে গিয়ে এইরকম ঝুট ঝামেলা আমরা একদমই ডিজার্ভ করি না। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দেখবেন যেন আগামী দিনে যা আমার সাথে ঘটেছে বা আমার ফ্যামিলির সাথে ঘটেছে, সেটা যেন আর 5টা ফ্যামিলির সাথে না ঘটে।
এই যে কাঁসার থালায় পরিবেশন হয়ে গেছে লালমোহন ভেজ থালি। ঠিক আছে, এই যে পুরো থালিটা, এটার নামই হচ্ছে লালমোহন ভেজ থালি। আর দেখতে পাচ্ছ কি কি আছে, রাইস আছে, শাক ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, এখানে আলু পোস্ত, ডাল, একটা পাঁচমিশালি সবজি রয়েছে, ডিমের কারি, আর রয়েছে তোমার পাঁপড় ভাজা, চাটনি, পায়েস। পায়েস হচ্ছে এটা দিয়েছে ছোট্ট বাটি, প্রত্যেকেরই আছে সেম মেনু, প্রত্যেকের আছে, আমরা 4 জন আছি, সবটাই আছে। তো এবার খেয়ে দেখবো যে টেস্ট কীরকম। এবারে একটু মেন স্ট্রিম ভিডিওতে ফেরা যাক। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই আমরা এসে পৌঁছলাম লামাহাটা ইকো ট্যুরিজম পার্কে। চারপাশের পরিবেশটা তখন যেন কোনো মায়াবী রূপকথার পাতায় রূপ নিয়েছে। পার্কের নির্জনতায় বেশ কিছুটা সময় কাটানোর পর হঠাৎ করে আকাশে এক অদ্ভুত ক্যানভাস তৈরি হলো। চারপাশের চেনা পৃথিবীটাকে পলকে বদলে দিয়ে আকাশ থেকে মেঘেরা যেন গলতে শুরু করলো। মনে হলো কোনো এক অদৃশ্য মায়াবী হাত বুঝি এক বালতি ঘন সাদা মেঘ হঠাৎ করেই এক নিমেষে উল্টে দিয়েছে। আর সেই মেঘের দল কোনো বাধা না মেনে হুড়মুড়িয়ে নেমে এলো এই ধরনের বুকে, আমাদের চারপাশটা কুয়াশার চাদরে মুড়িয়ে দিতে। পাহাড়ে যখন তখন সাদা মেঘের দল মুড়িয়ে নেমে পড়ে ধরণীর বুকে। পার্কে পা রাখলেই চোখ জুড়িয়ে যায় আকাশের দিকে মুখ করে সোজা দাঁড়িয়ে থাকা লম্বা লম্বা পাইন গাছ দেখে। তবে লামাহাটার সৌন্দর্য শুধু এই গভীর পাইন বনেই শেষ নয়। পার্কের ঠিক নিচেই সযত্নে সাজানো রয়েছে এক রঙিন ফুলের স্বর্গরাজ্য। সবুজ ঘাসের গালিচার ওপর এই রঙিন ফুলের মেলা পাইন বনের রহস্যময় গাম্ভীর্যের মাঝে এক টুকরো সতেজ আনন্দ এনে দেয়। এই এত সুন্দর পার্কের একটা সুন্দর মেমোরেবল অভিজ্ঞতা অর্জনের জন্য আপনাকে দিতে হবে শুধুমাত্র 20 টাকা জনপ্রতি। পাইন বনের নীরবতা আর পাহাড়ি ফুলের এই রঙিন সহাবস্থান লামাহাটায় এসে দাঁড়ালে জীবনের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। প্রকৃতিকে এত কাছ থেকে অনুভব করতে চাইলে লামাহাটার এই ইকো পার্ক একদম মনের মতন একটা ক্যানভাস, যা চিরকাল আপনার স্মৃতিতে আঁকা হয়ে থাকবে। কিন্তু তার সাথে এটাও বলে রাখি, সব ভ্রমণ তো আর নিখুঁত গল্প দিয়ে তৈরি হয় না। আমাদের এই আজকের লামাহাটা সফরের শুরুটাও তেমন ভালো ছিল না। সবেমাত্র হোমস্টেতে চেক ইন করেছি আর তখনই একটা ভীষণ বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো। সেই একটা ঘটনাই আমাদের সবার মনটা কেমন যেন ভারাক্রান্ত করে দিল। এখন ডিনার টাইম, ডিনার করতে চলে এসেছি। দুপুরে একটুখানি লামাহাটা পার্কে ঘোরাঘুরির পর আমরা সোজা চলে এসেছিলাম হোমস্টেতে। আগেই বলেছি মনটা ভালো ছিল না। সো এখন রাত্রিবেলার টাইম আর আমরা উঠেছি এই রুমটাতে, মানে আমাদেরকে এটা দেওয়া হয়েছে, এটা 101 ডার্ক কি ব্রেস্টেড রোজ ফিঞ্চ, ঠিক আছে। আর বাকি ভেতরেরা আছে, আমি সবাই কাজ করছে, আমি আর দেখাচ্ছি না, মোটামুটি এরকম। আর এখানে পরপর প্রত্যেকটা রুমের সামনে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেটা দেখতেও বেশ সুন্দর লাগছে। আর টেবিল দুটো সোফার মতো করা আছে, প্রত্যেকটার উপরে একটা করে লাইট জ্বলছে। যেমন এই টেবিলটা একদম আমাদের রুমের অপোজিটে রয়েছে। আর বাকিও এখানে টোটাল আছে 1 2 3 4, এখানে টোটাল 4টে সিটিং জোন করে দিয়েছে। সুন্দর লাগছে দেখতে। ঝিঝি পোকার ডাক তো ডাক শোনাই যাচ্ছে। ঝিঝি পোকা এখানে পাহাড়ে এলে তো প্রচণ্ড পরিমাণে ঝিঝি পোকার ডাকটা শোনা যায়। দেখি একটু বাইরে কিছু দেখা যায় কিনা। না, কিছু শোনা যাচ্ছে না, শুধুমাত্র ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তো যাই হোক, এই জায়গাটা বেশ ভালোই লাগছে। চলো রুমে যাই একটু। এই দেখো সবাই টায়ার্ড হয়ে গেছে এখন,
রুমের মধ্যে পুরো মনে হচ্ছে হসপিটালাইজড, এক একজন এক একটা শয্যা নিয়ে নিয়েছে। গতকাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। হয়তো আমাদের ভগ্ন হৃদয় দেখে প্রকৃতিও অজর ধারায় কেঁদেছে। সকালে হোমস্টে থেকে বেরিয়েই যখন বাইরে পা রাখলাম, চোখের সামনে ভেসে উঠল সারি সারি লম্বা পাইন গাছের এক মায়াবী শোভা। নিচ থেকে ওপরের দিকে তাকিয়ে বুক ভরে একটা লম্বা শ্বাস নিতেই মনের ভেতর জমে থাকা সমস্ত ক্ষোভ আর অশান্তি যেন এক পলকে কর্পূরের মতন উবে গেল। এই যে দেখো, এখানে হচ্ছে লেখাই আছে কি কি ফেসিলিটিস আছে। এটা হচ্ছে পেট ফ্রেন্ডলি আছে, ওয়াইফাই পাবে, কার পার্কিং আছে, সেটা নিয়ে একটু পরে বলছি। আর 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ রয়েছে, টেম্পারেচার কন্ট্রোল রুম, আর 24 আওয়ার্স হট ওয়াটার। সব ঠিক আছে, বুঝলাম। কিন্তু এই যেটা তোমার কার পার্কিং লেখা আছে না, কার পার্কিংয়ে তুমি বাইরের গাড়ি দেখতে পাবে। এখানে বাইরে থেকে যে সমস্ত গাড়ি পার্কের জন্য আসে তাদের 100 টাকা করে চার্জ নেয়, আর যারা নিজের গাড়ি নিয়ে আসে তাদের কিন্তু গাড়ি রাখার জায়গাই থাকে না। কালকে এসে এটাই ফিল করেছি যে নিজেদের গাড়ি নিয়ে এলে রাখার জায়গা থাকে না। যতটা ফলাও করে লিখে রেখেছে ওরকম কোনো ব্যাপার এখানে নেই। আর যে রুম দেওয়া হয়েছে রুমগুলো কিন্তু একদম ড্যাম্প রুম। এটা হচ্ছে একটা সেলফি জোন করা আছে, সেলফি পয়েন্ট করা আছে। এটা যারা এখানকার গেস্ট, রুম গেস্ট, তারাই একমাত্র অ্যাভেল করতে পারবে, বাকিদের জন্য এটা কিন্তু ওপেন নয়। আমরা এখন সকালবেলা বেরিয়েছি একটু চায়ের খোঁজে। হোমস্টেতে এখনও কারো সকাল হয়নি, তো আমরা বেরিয়েছি। আমরা যেহেতু চাখোর, সকালবেলাটা মর্নিং টি না খেলে মর্নিংটা শুরুই হয় না, তাই বেরিয়ে গেছি চায়ের খোঁজে। তো পেয়ে গেছি ফাইনালি একটা চায়, এই চা খাওয়া যায় কিনা। আর এই দেখো পেছনে আমার এই হচ্ছে পার্ক, মানে বুঝতে পারছো, জাস্ট পার্কের অপোজিটে এই দোকানে আমরা এখন চা খাবো। দেখো আমি তোমাদের দেখাচ্ছি একদম সকালবেলা, মানে আর্লি মর্নিংয়ের লামাহাটা পার্ক দেখতে ঠিক কেমন লাগে। আর তার সাথে বৃষ্টি হচ্ছে, কোনো লোকজন নেই। এই হচ্ছে টিকিট কাউন্টার, এই হচ্ছে পার্ক, আর ওই ওপরে ট্রেক করে যেতে হয়, এটা দিয়ে চলে যেতে হয়। হঠাৎ করেই বৃষ্টি ভেজা পার্কের এক কোণে পাইন গাছের আড়াল থেকে বেরিয়ে এলো দুটো হরিণ। কুয়াশা আর পাইন বনের এই মায়াবী ব্যাকগ্রাউন্ডে তাদের শান্তভাবে ঘুরে বেড়ানো দেখে আমরা জাস্ট স্তম্ভিত হয়ে গেলাম। পাহাড়ি খাঁচায় বা চিড়িয়াখানায় তো হরিণ অনেকেই দেখেছে, কিন্তু ঘন পাইন বনের এরকম বুনো পরিবেশে একদম মুক্ত অবস্থায় এভাবে হরিণের দেখা যাওয়া যে কতটা রোমাঞ্চকর তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। হোমস্টে থেকে বেরোনোর সময় সকালবেলা আমাদের মনের ওপর যে মন খারাপের মেঘ জমেছিল, প্রকৃতির এই একটা সারপ্রাইজ বা চমক যেন নিমেষেই সেই মেঘটাকে উড়িয়ে নিয়ে গেল। মনে হলো প্রকৃতি আমাদের এই উপহারটা দেওয়ার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল। হরিণ দেখার সেই ঘোর তখনও আমাদের চোখ থেকে কাটেনি। মনের ভেতর তখনও সেই অবিশ্বাস্য ভালো লাগাটা কাজ করছে। ঠিক তখনই আমাদের জন্য অপেক্ষা করছিল প্রকৃতির আরও একটি মিষ্টি সারপ্রাইজ। হঠাৎ করেই হাজির হলো একদল বনমুরগি। শুধু একটা বা দুটো নয়, একেবারে সপরিবারে হাজির। স্বামী স্ত্রী আর তাদের পেছনে ষাঁড় বেঁধে হেঁটে চলা তুলতুলে ছোট্ট ছোট্ট বাচ্চারা। লামাহাটা পার্কের শান্ত বুকে ওরা যেন নিজেদের মতো করে এক ছোট্ট পৃথিবী সাজিয়ে নিয়েছে। কোনো তাড়া নেই, ভয় নেই, আপন মনে সবাই মিলে ঘুরে বেড়াচ্ছে। তারপরেই হঠাৎ করে নজরে এলো এই ছোট্ট মিষ্টি হলুদ রঙের পাখিটি। পাখিটির নাম কি আমার জানা নেই, যদি কারো জানা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানিও, যাতে আমিও জানতে পারি যে এটা ঠিক কী পাখি। এই দেখো আমরা এখন বেরিয়েছি, মা মেয়ে
মা মেয়েতে আর আমরা ছাতা নিয়ে লামাহাটা পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি চায়ের খোঁজে। প্রথমবার মানে প্রথম লটে আমার সাথে গিয়েছিল পিসি, এবারে মাকে নিয়ে যাচ্ছি। কারণ যেখানে চা খাচ্ছি ওখানে বেশ দোকানটা পরিষ্কার, তো ওখান থেকে ভাবছি যে কিছু খাবার প্যাক ট্যাক করে নিয়ে আর বন্দে ভারতে উঠে পড়বো। কারণ বন্দে ভারত বা ট্রেন বা রেলওয়েজ এর খাবারের ওপর আমার কোনো ভরসা নেই। দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে লামাহাটা পার্ক, একদম লামাহাটা পার্কের সামনে চলে এসেছি। এখন তো দেখতেই পাচ্ছ লেখা দেখাচ্ছে যে ক্লোজড 5 PM, আর আমি এখন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এখানে চলে এসেছি। তো এই আর কি, ছাতার মধ্যে বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। একটু আগে কিন্তু এখান দিয়ে না দুটো হরিণ গেছে। আমি প্রথমটা দেখে ভেবেছিলাম যে ছাগল বাচ্চা, হয়তো ভালো করে দেখে বুঝলাম না, ভালো করে দেখে কি বুঝলাম যে ওটা হরিণ বাচ্চা। তারপরে বন মুরগির পুরো ফ্যামিলি গেছে। পার্কটা ভালো, বাট আজকে ভেবেছিলাম ওপরে হাইক করে উঠতে পারবো না, বিকজ এই ওয়েদারে ওঠা যাবে না। আর আমার সাথে যারা আছে বয়স্করা, তারা তো আর পারছে না, তাদের হয়ে গেছে। এই কদিনে যা হাঁটিয়েছি আমি, তাদের পক্ষে আর পসিবল নয় কি তারা এটা করবে। সো এই, আর এই জাস্ট অপোজিটে যে দোকানটা তখন দেখিয়েছিলাম, এই দোকান থেকে আমরা বন্দে ভারতের জন্য খাবার পার্সেল করে নিয়ে যাব। দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। ঘড়ির কাঁটা যতই সামনের দিকে এগিয়ে চলেছে, বুকটা যেন কেমন একটা অদ্ভুত মন খারাপে ভারী হয়ে উঠছে। এই পাহাড়, এই কুয়াশা আর এই মায়াবী পাইন বন ছেড়ে এখন আমাদের বিদায় নেবার পালা। এই পার্কের গভীর নিস্তব্ধতা আমাদের অশান্ত মনকে শান্ত করেছে, আর পাইন বনের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসা সেই দুটো হরিণ আর বনমুরগির মিষ্টি পরিবার, এরা যেন আমাদের ভাঙা মনে মলম লাগিয়ে দিল। প্রকৃতি আমাদেরকে শিখিয়ে গেল, জীবনের শুরুটা যেমনই হোক না কেন, ধৈর্য ধরলে শেষটা সবসময় সুন্দর আর জাদুকরী হয়। লামাহাটা আমাদের খালি হাতে ফেরায়নি, দিয়েছে এক রাশ মানসিক শান্তি আর আজীবনের কিছু অমূল্য স্মৃতি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের এই মন ভালো করার জার্নিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো চেনা অচেনা পথে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্রেকফাস্ট শেষ করেই আমরা আর দেরি করলাম না, গাড়ি নিয়ে সরাসরি বেরিয়ে পড়লাম এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। সময়ের কাঁটা যতই এগোচ্ছে, মনটা যেন কেমন একটু ভারী হয়ে উঠছে। এই পাহাড়, কুয়াশা আর পাইন বনের মায়াময় রূপকে পেছনে ফেলে গাড়ি ছুটে চলেছে সমতলের দিকে। আজ তবে এটুকুই থাক। পরবর্তী ভিডিওতে নতুন গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ অবধি টাটা।